এই বাড়িটা হরিমোহন বাবুর। তার স্ত্রী সবিতা দেবী, দুই ছেলে ভবতোষ আর সন্তোষ, দুই বৌমা মালতী আর রূপা, আর আদরের নাতি পল্টুকে নিয়ে তাদের একেবারে ভরা সংসার। পরিবারে হরিমোহনবাবু যেন এক বিশাল বটগাছ, যার স্নেহ আর শক্ত হাতের ছায়ায় পুরো পরিবার একেবারে ছবির মতো সুন্দরভাবে মিলেমিশে ছিল। কোথাও কোনো অশান্তির লেশ মাত্র নেই, হাসি খুশিতেই কেটে যাচ্ছিল দিনগুলো। কিন্তু এই হাসি খুশি পরিবারে হঠাৎ একদিন কালবৈশাখী ঝড় নেমে এলো। সেদিন রাতের খাওয়া দাওয়া সবেমাত্র শেষ হয়েছে, হঠাৎ হরিমোহনবাবু যেন কেমন কুড়তে লাগলেন। ও ভবতোষ, ও সন্তোষ, কোথায় তোরা? তাড়াতাড়ি আয়, দেখ তোর বাবা কেমন যেন করছেন। ওগো, তোমার কি হলো গো? চোখ খোলো। ছেলে বৌমারা দৌড়ে বাবার ঘরে এলো। কি হয়েছে বাবার? বাবা, ও বাবা, জল নিয়ে আই মালতী, তাড়াতাড়ি চোখে মুখে জল দে। এই তো জল এনেছি গো। বাবা, ও বাবা, একটু জল খেয়ে নিন। রূপা, তুই তাড়াতাড়ি পাখার বাতাস কর। দিদি, বাবার চোখগুলো কেমন উল্টে যাচ্ছে, আমার বড্ড ভয় করছে গো। আমি এক্ষুনি গ্রামের ডাক্তার কাকুকে ডেকে আনছি। বাবা, কিচ্ছু হবে না তোমার। সন্তোষ ডাক্তার ডাকতেই যাচ্ছিল, তার আগেই হরিমোহনবাবু নিমেষের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হে ঠাকুর, এ আমার কি সর্বনাশ করলে! আমার কপাল পুড়ল রে, আমাকে একলা ফেলে উনি চলে গেলেন। বাবা, ও বাবা, বাবা, হে ঠাকুর, বাবা, আমাদের অনাথ করে দিলে। কথা বলো। সকালে এই দুঃসংবাদ পেয়ে গ্রামের সব মানুষ ছুটে এলো তাদের বাড়িতে। উঠোনে তখন পা ফেলার জায়গা নেই। আহারে, হরিমোহনদার মতো এমন ভালো মানুষটা এভাবে হঠাৎ চলে গেল। আজ সকালেও তো দেখলাম হাটে বসে গল্প করছিলেন। পুরো গ্রামটাকে নিজের পরিবারের মতো ভালোবাসতেন মানুষটা। বাবা, তুমি আমাদের এভাবে অনাথ করে দিয়ে চলে গেলে বাবা। এই বিশাল সংসার আমরা কি করে সামলাবো বাবা? সারা বাড়িতে কান্নার রোল পড়ে গেল। বাবার শোকে দুই ভাই একেবারে ভেঙে পড়ল। বুক ফাটা চোখের জলে দুই ভাই মিলে বাবার মুখাগ্নি ও দাহকাজ সম্পন্ন করল। আর সেই আগুনের লেলিহান শিখার সাথেই যেন ছাই হয়ে যেতে লাগল হরিমোহনবাবুর এত যত্নে আগলে রাখা একান্নবর্তী সুখের সংসারের সমস্ত মায়া আর বাঁধন। বাবার চিতাভস্মের আগুন ঠান্ডা হতে না হতেই সেই একান্নবর্তী শান্তির সংসারে এক নতুন অশান্তির আগুন ধিক ধিক করে জ্বলতে শুরু করল। বাবার ছায়া সরে যেতেই দুই বৌমার আসল রূপ ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগল। শ্রাদ্ধের কাজ মিটতে না মিটতেই একদিন রাতে নিজের ঘরে বসে মালতী তার স্বামী ভবতোষের কান ভারী করতে শুরু করল। বলি, বাবার কাজ তো মিটে গেল, এবার কিন্তু আমাদের নিজেদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। আর কতদিন আমি ওই বসে বসে খাওয়া মানুষদের বোঝা টানব? তুমি এসব কি বলছো মালতী? মাত্র তো 7 মাস হলো বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। বাড়িটা এখনো খাঁ খাঁ করছে, আর এখনই তুমি এসব কথা তুলছো? আমি বাস্তব কথা বলছি গো। তোমার ওই ছোট ভাই সন্তোষ তো সারা দিন টোটো করে ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম তো করে না। আর ওর বউটা মহারানীর মতো বসে বসে গিলছে আর শুধু ঘুমোচ্ছে। বাবার জমানো টাকা আর তোমার একার রোজগারে এত বড় হাতির মতো সংসার আর কতদিন চলবে শুনি? কিন্তু তাই বলে সংসারটা ভেঙে দেব? বাবা বেঁচে থাকতে এই সংসারটাকে কত যত্নে আগলে রেখেছিলেন। গ্রামশুদ্ধ লোক আমাদের পরিবারের উদাহরণ দিত। উদাহরণ দিয়ে তো আর পেট ভরবে না। আমি আমার পোল্টুর মুখের গ্রাস কেটে ওই দেওর আর যাকে খাওয়াতে পারবো না বাপু। ছেলের পড়াশোনার খরচ আছে, ভবিষ্যৎ আছে। তুমি কাল সকালেই ভাইখোলকের কথা তুলবে। যার যার পথ এবার তার তার দেখা দরকার, নইলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। স্ত্রীর একটানা গঞ্জনা আর পল্টুর ভবিষ্যতের কথা ভেবে ভবতোষের মনও বিষিয়ে গেল। পরদিন সকালেই ভবতোষ সন্তোষকে ডাক দিল। সন্তোষ, শোন, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন তোদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। আমি বলছিলাম কি, এবার আমাদের হাঁড়িটা আলাদা হলেই বোধহয় ভালো হয়। আমি একার এত বড় সংসার টানতে পারছি না রে। আমি জানতাম দাদা, তুমি আজ হোক বা কাল এই কথাটা ঠিক তুলবে। বৌদি নিশ্চয়ই তোমাকে পড়াচ্ছে। তা বেশ তো, তুমি যখন আলাদা হতেই চাইছো তখন আলাদা হওয়াই ভালো। আমি কারোর দয়ায় থাকতে চাই না। বাড়ি ভাগ হলো, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ালো তাদের বৃদ্ধা মা। মা কার ভাগে যাবে তা নিয়ে শুরু হলো নতুন দরকষাকষি। দাদা, বাড়ি তো ভাগ হলো, হাঁড়িও আলাদা হলো, কিন্তু মায়ের কি হবে? মাকে কে নিজের কাছে রাখবে?
কেন, মা তো দুজনেরই। আমি একা কেন মাকে টানতে যাব? আর তোর বৌদি তো এমনিতেই একা হাতে সব দিক সামলাতে হিমশিম ছায়। তা দিদি একা সামলাতে পারবে না কেন? দিদির তো বড় সংসার, রোজগারের স্বামী। আমরা তো গরিব মানুষ গো। মাকে দুবেলা ভাত দেব, সেই মুরদ কি আমাদের আছে? মা তোমাদের ঘরেই থাকুক। ও মা, সে কি কথা? জন্মদাত্রী মা তো তোমাদেরও। মায়ের বেলাতেই যত অনীহা। থাম তোমরা। তোমরা তো মাকে নিয়ে রীতিমতো হাটে নিলাম চড়িয়েছ। আমি বলছি শোন, মা আমাদের দুজনেরই। তাই ঠিক হলো, মা প্রথম 6 মাস আমার কাছে খাবে, আর পরের 6 মাস তোর কাছে থাকবে সন্তোষ। এতে কারুর কোনো আপত্তি থাকার কথা নয়, ঠিক আছে? তোরা আমাকে নিয়ে এসব কি বলছিস রে? আমি তো তোদের দুজনেরই মা। আমাকে তোরা এভাবে ভাগ করে নিচ্ছিস? ওগো, তুমি ওপর থেকে দেখছো তো তোমার ছেলেরা আজ আমাকে নিয়ে কেমন টানাটানি করছে? তার চেয়ে ভগবান আমাকেও তোমার সাথে কেন নিয়ে গেল না গো? বৃদ্ধা মায়ের এই বুক ফাটা কান্নায় 2 ছেলের মন একটুও গলল না। চুক্তি অনুযায়ী সবিতা দেবী বড় ছেলে ভবতোষের কাছে থাকতে শুরু করলেন, কিন্তু কয়েকটা মাস যেতে না যেতেই মালতীর আসল রূপ খোলস ছেড়ে বেরিয়ে আসতে লাগল। বৃদ্ধা শাশুড়িকে তার একটা মস্ত বড় বোঝা মনে হতে লাগল। মালতীর অত্যাচার দিন দিন বাড়তে থাকল। বলি ও মা, সারা দিন শুধু দাওয়ায় বসে বসে জিরোলে আর হাওয়া খেলে কি আর দিন কাটবে? আমার একার ওপর দিয়ে তো একেবারে ধকল যাচ্ছে। ঘরের 2-4টে কাজ তো অন্তত করে দিতে পারো। ওই এক গাদা এঁটো বাসন পড়ে আছে, ওগুলো একটু মেজে দাও গিয়ে, যাও। বৌমা, আমার তো হাঁটুতে খুব ব্যথা গো মা। ডাক্তারবাবু তো আমাকে নিচে বসতে বারণ করেছেন। দাঁড়াতে গেলেই যে পা কাঁপে। আমি ওই ভারী বাসনগুলো মাজবো কি করে মা? ওরে বাপরে, পা কাঁপে? কাজের কথা বললেই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আর খাবার সময় তো ঠিকই কাঁসার থবা ভরে গোগ্রাসে গেলানো হয়, তখন তো আর গাল ব্যথা করে না। এত বড় ধেড়ে বুড়ির খোরাক জোটাতে জোটাতে তো আমার সংসার ফতুর হয়ে গেল দেখছি। মালতীর এই গঞ্জনা সবিতা দেবী নীরবে চোখের জল ফেলে সহ্য করে নিতেন। সংসারে নিজের জায়গা টিকিয়ে রাখতে আর মালতীর মন পেতে সবিতা দেবী সারা দিন হাড় ভাঙা খাটুনি খাটতেন। সকাল থেকে উঠে উঠোন ঝাড় দেওয়া, উনুন লেপা, মশলা বাটা থেকে শুরু করে পল্টুর স্কুলের জামাকাপড় কাচা, বাড়ির প্রায় অর্ধেক কাজ তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। হাঁটু আর কোমরের ব্যথায় তার প্রাণ ওষ্ঠাগত হয়ে যেত। তবুও তিনি মালতীর ভয়ে মুখ বুজে সব কাজ করে যেতেন, কিন্তু তাতেও মালতীর মন একটুও গলত না। এত খাটুনির পরও মালতী শাশুড়িকে ঠিকমতো দুবেলা খেতেও দিত না। দুপুরে সবার খাওয়া হয়ে যাওয়ার পর থালায় সামান্য একটু ভাত আর নামমাত্র 1 হাতা ডাল দিয়ে কোনো মতে দায়িত্ব সারত। ওগো, তুমি আমাকে এমন অথই জলে একা ফেলে কেন চলে গেলে গো? যে সংসারটাকে নিজের রক্ত জল করে তিল তিল করে সাজিয়েছিলাম, আজ সেই নিজের সংসারেই দুমুঠো ভাতের আশায় আমাকে এই বুড়ো বয়সে দাসীর মতো খাটতে হচ্ছে। আর আমার নিজের পেটের ছেলে, সে চোখের সামনে তার মাকে এমন হাড় ভাঙা খাটুনি খাটতে দেখেও টু শব্দটা করে না। বৌমার ভয়ে আজ সে একেবারে বোবা হয়ে গেছে। এর চেয়ে তুমি যাওয়ার সময় আমাকেও তোমার সাথে কেন নিয়ে গেলে না গো? এমন অবহেলার মাঝেও আদরের নাতি পল্টু একটু ঠাকুমার কাছে যেতে চাইলে মালতী তাকেও ধমক দিয়ে আটকে দিত। মা, আমি ঠাম্মার কাছে যাব। ঠাম্মা আমাকে বাঘ আর শেয়ালের গল্প শোনাবে বলেছে। একদম যাবি না ওই বুড়ির কাছে, ওর গায়ে বড্ড রোগ। ওর কাছে গেলেই তোর অসুখ করবে। যা, ঘরে গিয়ে পড়তে বস। মনের দুঃখে সবিতা দেবী একা একা দাওয়ায় বসে কাঁদতেন, কিন্তু মালতীর এতেও শান্তি হল না। 6 মাস তো দূর, 3-4 মাস পেরোতে না পেরোতেই একদিন মালতী ভবতোষকে গিয়ে ধরল। ওগো, শুনছ? আর কিন্তু সহ্য করা যাচ্ছে না। তোমার মাকে নিয়ে এবার তুমি বিদে করো। আবার কি হলো মালতী? মা তো এক কোনায় চুপচাপ পড়েই থাকে। উল্টে তো দেখছি সকাল থেকে উঠে বাসন মাজা, মশলা বাটা থেকে শুরু করে সংসারের অর্ধেক কাজ মাই মুখ বুজে করে দিচ্ছে। তবুও তুমি খামোখা মায়ের উপর রাগছো কেন? 2-4টে কাজ করে দিচ্ছে বলে কি আমার সংসারের খরচ বেঁচে যাচ্ছে গো? মশলা বাটলে কি আর পেট ভরে নাকি? তুমি তো গাধার মতো খেটে মরছো, আর তোমার জমানো টাকাগুলো সব ওই বুড়ির বাত আর প্রেশারের দামি দামি ওষুধেই বেরিয়ে যাচ্ছে। এদিকে টাকার অভাবে তোমার ছেলেটার পড়ার খরচ জোগানো যাচ্ছে না, সেই দিকে খেয়াল আছে? তাই বলে কি মায়ের ওষুধ বন্ধ করে দেব? কিন্তু পল্টুর পড়ার ক্ষতি হচ্ছে, সে কথা তো আমাকে আগে বলোনি। আমি দিনরাত এক করে খাটছি, আর মাসের শেষে পল্টুর জন্যই কিছু করতে পারছি না।
আমাকে বলার সুযোগটা তো দিলে তো। তোমার ওই চালাক ভাই তো ঘাট থেকে দায় নামিয়ে নবাবের মতো ঘুরছে, আর ঘানি টানতে হচ্ছে তোমাকে। নিজের ছেলের ভবিষ্যৎ নষ্ট করে আর কতদিন একাই বোঝা টানবে গো? ওনাকে এক্ষুনি ওই সন্তোষের ঘাড়ে চাপাও। কিন্তু মালতী, আমাদের কথা ছিল মা প্রথম 6 মাস আমাদের কাছে থাকবে। এখনও তো 6 মাস পূরণই হয়নি। এখন হঠাৎ করে সন্তোষকে বললে ও কি মাকে নিতে চাইবে? সে আমি কিছু জানি না বাপু। আমি আর কাল সকালে তোমার মায়ের জন্য হাঁড়িতে চাল ফোটাতে পারবো না। তোমার ভাইকে গিয়ে যা বলার তুমি আজই বলবে। আজই মাকে ওদের সংসারে পাঠাও, নইলে পল্টুকে নিয়ে আমি কিন্তু এক্ষুনি বাপের বাড়ি চললাম। মালতীর ক্রমাগত গঞ্জনা আর পল্টুর খরচের দোহাই শুনে ভবতোষের মন একেবারে বিষিয়ে উঠল। জন্মদাত্রী মায়ের প্রতি তার একটুও মায়া কাজ করল না। চুক্তির 6 মাস পূরণ হতে তখনও ঢের বাকি, কিন্তু মালতীর কথায় কান দিয়ে পরদিন সকালেই ভবতোষ নিজের বৃদ্ধা মাকে নিয়ে ছোট ভাই সন্তোষের দরজায় গিয়ে দাঁড়াল। সবিতা দেবী তখনও বুঝতে পারছিলেন না যে তার নিজের ছেলেরাই তাকে নিয়ে কিভাবে দর কষাকষি করছে। সন্তোষ, ও সন্তোষ, বলি ঘরে আছিস নাকি? একটু বাইরে আয় তো। কি হলো দাদা, সকাল সকাল কি মনে করে? শোন সন্তোষ, আমার সংসারে এখন খুব টানাটানি চলছে। পল্টুর পড়ার অনেক খরচ বেড়েছে, আর মায়ের ওই বাত প্রেশারের ওষুধের বিল টানা আমার একার পক্ষে আর সম্ভব নয়। তুই এবার তোর দায়িত্ব বুঝে নে। এখন থেকে মা তোর ঘরেই থাকবে। টানাটানি তো আমারও চলছে দাদা, আমি তো আর লাটে বসে নেই। আমরা কি মায়ের জমানো টাকা খাচ্ছি নাকি যে মাকে বসিয়ে বসিয়ে রাজরানীর মতো খাওয়াবো? তোমার পালা শেষ না হলে আমি মাকে কিছুতেই নেব না। সন্তোষের কথা শেষ হতে না হতেই ঘরের ভেতর থেকে ফোঁস করে বেরিয়ে এলো ছোট বউ রূপা। আরে এ কি কথা গো দাদা, তোমাদের না 6 মাস মাকে টানার কথা ছিল? 4টে মাস পেরোতে না পেরোতেই একেবারে মাকে আমাদের ঘাড়ে চাপাতে নিয়ে এলে। দেখো বৌমা, আমার পক্ষে আর পারা যাচ্ছে না। একসময় সন্তোষের যখন কাজ ছিল না, আমিই তোমাদের খাইয়েছে। এখন মাকে তোমরাই দেখো। অগত্যা সবিতা দেবী ছোট ছেলে সন্তোষের সংসারে ঠাঁই পেলেন, কিন্তু সেখানে গিয়ে তার কপাল আরও পুড়ল। মালতী অন্তত কাজ করিয়ে দুমুঠো খেতে দিত, কিন্তু ছোট বউ রূপা পদে পদে শাশুড়িকে অপমান করতে শুরু করল। কয়েকদিন যেতে না যেতেই রূপা শাশুড়িকে খেতে দেওয়া নিয়ে খোঁটা দিতে লাগল। বলি ও মা, আপনার কি পেট ভরার কোনো নাম নেই? আপনার ছেলের রোজগার তো এমনিতেই কম, তার উপর আপনার এই রাক্ষুসে খিদে মেটাতে গিয়ে তো আমাদের হাঁড়িতে টান পড়ছে। আজ আর ভাত নেই, ওই মুড়ি জল দিয়ে মেখে খেয়ে নিন। বৌমা, কাল রাত থেকেও তো পেটে কিছু পড়েনি মা, একটুখানি ফ্যান ভাতও কি হবে না? বড্ড খিদে পেয়েছে গো। ঢং দেখে আর বাঁচি না। আমি পারবো না আপনার জন্য রোজ রোজ আলাদা করে হাঁড়ি চড়াতে। সবার জন্যে যে রান্না হয় তার থেকে যা ভাত থাকে সেটাই খাবেন। রূপা কিছুদিন পর শাশুড়িকে খেতে দেওয়া বন্ধ করে দিল। এই নিয়ে একদিন ভর দুপুরে উঠোনে 2 ভাই আর 2 বউয়ের মধ্যে চরম অশান্তি শুরু হলো। দাদা, রূপা ঠিকই বলেছে, তোমার যখন পোষায়নি আমারও পোষাবে না। আমি মাকে আর এক বেলাও খাওয়াতে পারবো না। তুমি মাকে নিয়ে যাও। খবরদার বলছি ঠাকুরপো, ওই বুড়িকে আমাদের ঘাড়ে চাপানোর কথা একদম ভাববে না। আমি কিছুতেই নেব না। তুই ঘাড় থেকে দায় নামালেই হলো সন্তোষ। আমি তো এতদিন টেলেছি, এবার তুই টান। তোরা আমাকে নিয়ে এসব কি বলছিস? আমি তো তোদের দুজনেরই মা। আজ দুমুঠো ভাতের জন্যে আমাকে নিয়ে তোদের এত টানাটানি? আমি কি তোদের কাছে এতটা পথের কাঁটা হয়ে গেলাম? তোরা আমার জন্যে নিজেদের মধ্যে ঝগড়া করছিস? তোদের যার কাছে আমাকে বোঝা মনে হবে আমাকে বলিস, আমি বরং ওই রাস্তার ধারের গাছতলায় গিয়ে থাকব। গাছতলায় গিয়ে গাঁয়ের লোককে আমাদের নামে নিন্দে করতে হবে না মা। তোমরা 2 ভাই বরং চাল ডাল নুন মেপে দাও, উনি ওই উঠোনের এক কোণে নিজেরটা নিজে রেঁধে খাবেন। আমাদের কারুর সংসারেই ভাগ বসাতে হবে না। ছোট বউ একদম ঠিক কথা বলেছে। আপনি আপনার নিজের হাঁড়ি নিজে চড়ান মা। পেটের ছেলেদের এমন নীরবতা আর বৌমাদের এই নিষ্ঠুর কথায় সবিতা দেবীর বুকটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। 2 ভাই মিলে ঠিক করল তারা মাসে সামান্য কিছু চাল ডাল মাকে মেপে দেবে। অগত্যা ছেলেদের কথায় বৃদ্ধা মা উঠোনের এক কোণায় আলাদা উনুন চড়ালেন। নিজের বয়স্ক আর কাপা হাতে ভাঙা হাঁড়িতে 2টি চাল ফুটিয়ে একবেলা খান, আর চাল ফুরিয়ে গেলে আরেক বেলা উপোস থাকেন। অথচ সেই উঠোনেই 2 ছেলের ঘরে তখন মাছ মাংসের সুবাস। কেউ একবার ভুলেও মায়ের খোঁজ নেয় না। এভাবেই চরম অবহেলা আর কষ্টে সবিতা দেবীর দিন কাটতে লাগল। কেউ তাকে এক ঘটি জলও এগিয়ে দেয় না। এদিকে ভবতোষ আর সন্তোষ গণ্ডগোল করে জমি বাড়ি সব ভাগ করে নিজেদের নাম লিখে নেবে ভাবল। তাই একদিন ভবতোষ দলিলপত্রের দরকারে গ্রামের নিবারণ উকিলের কাছে গেল। নিবারণ উকিল অত্যন্ত বিচক্ষণ আর দয়ালু মানুষ।
তিনি সবিতা দেবীর এই চরম দুর্দশার কথা আগে থেকেই জানতেন। বয়স্ক সবিতা দেবীর জন্য তার বড্ড কষ্ট হতো। ভবতোষকে আসতে দেখে তিনি মনে মনে একটি মিথ্যে কথা ফাঁদলেন, যাতে ছেলেদের মনে অন্তত লোভের বশবর্তী হয়ে হলেও মায়ের প্রতি একটু যত্ন ফেরে। নমস্কার উকিলবাবু, বলি বাবা তো মারা যাওয়ার আগে জমিবাড়ির সব কাগজ আপনার কাছেই রেখে গেছিলেন, ওগুলো কি পাওয়া যাবে? আমি আর সন্তোষ ভাগ করে নেব ভাবছি। তা ভবতোষ, জমির কাগজ তো খুঁজছ, কিন্তু হরিমোহনবাবু মরার আগে যে একটা উইল করে গেছেন, সেটা কি তুমি জানো? উইল? কিসের উইল উকিল মশাই? বাবা তো আমাদের কোনোদিন উইলের কথা বলে যাননি। হরিমোহনবাবু খুব বুদ্ধিমান লোক ছিলেন। তিনি জানতেন তার অবর্তমানে তোমরা তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে পারো, তাই তিনি বাড়ি আর জমি জমা সব সোজা তোমাদের মা সবিতা দেবীর নামে লিখে দিয়ে গেছেন। কি বলছেন আপনি? সব মায়ের নামে? আমাদের নামে কিছু নেই? না হে, সবিতা দেবী যাকে খুশি সেটা দিয়ে যেতে পারেন। যে ছেলে তার শেষ বয়সে সবচেয়ে বেশি সেবা করবে, সবিতা দেবী চাইলে এই সব সম্পত্তি তার নামেই করে দিতে পারেন। উইলে এমনই লেখা আছে। ঠিক আছে উকিল মশাই, আমি বুঝতে পেরেছি, আমি আসছি। ভবতোষার এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। সম্পত্তির বিশাল লোভ তার চোখে মুখে একেবারে স্পষ্ট হয়ে উঠল। সে হাঁপাতে হাঁপাতে ছুটে সোজা নিজের বাড়িতে এসে ঢুকল। মালতী তখন কলতলায় বাসন মাজছিল। ভবতোষ এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে ফিসফিস করে বউকে ডাকল। মালতী, ও মালতী, বাসন মাজা রাখ, এক্ষুনি আমার ঘরে আয়, একটা বিরাট খবর আছে। কি এমন রাজত্ব উদ্ধার করে এলে গো যে এমন হাঁপাচ্ছ? রাজত্বই বটে, আগে ঘরে চলো, তারপর বলছি। বলো, কি বলবে? আমাদের এই সব জমিজামা ভিটেমাটি বাবা মায়ের নামে লিখে দিয়ে গেছেন। মা যাকে খুশি সেটা দিতে পারে। এখন যদি আমরা মাকে আমাদের দিকে টেনে নিতে পারি, ওই পুরো সম্পত্তি আমাদের হয়ে যাবে। সন্তোষ কানা কুড়িও পাবে না। ভবতোষের মুখে এই উইলের কথা শুনে মালতীর চোখ লোভে একেবারে জলজল করে উঠল। সে ভাবতে শুরু করল কিভাবে শাশুড়িকে খুশি করে পুরো সম্পত্তিটা নিজেদের পকেটে পড়া যায়। ওগো, এ তো দারুণ খবর। কাল থেকে মাকে আর ওই ভাঙা হাড়িতে আলাদা রাঁধতে হবে না। আমি নিজে হাতে মাকে রেঁধে খাওয়াবো। তুমি দেখে নিও, সব আমাদের পল্টুর হবে। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পেল না যে লুকিয়ে কান পেতে ছোট বউ রূপা তাদের সব কথা শুনে ফেলেছে। মালতীর এই ফিসফিসানি কথা শুনে বেড়ার ওপারে দাঁড়িয়ে থাকা ছোট বউ রূপার মনেও তখন লোভের আগুন জ্বলে উঠল। ও মা, বড়দি এত চালাক, গোপনে গোপনে সব সম্পত্তি একা হজম করার ফন্দি। দাঁড়াও, আমিও দেখাচ্ছি এই ছোট বউয়ের ভক্তি কতখানি। পরদিন সকালে সবিতা দেবী উঠোনের এক কোনায় তার সেই ভাঙা উনুনটাতে সবেমাত্র ঘুঁটে ধরাতে যাচ্ছিলেন, হঠাৎ মালতী আর রূপা দুজনেই হাতে খাবারের থালা নিয়ে তার সামনে হাজির হয়ে গেল। শুরু হয়ে গেল শাশুড়ির মন পাওয়ার এক নির্লজ্জ প্রতিযোগিতা। মা, ও মা, আপনি আজ আর একদম উনুন ধরাবেন না। এই দেখুন, আপনার জন্য আমি গরম দুধ আর সাবু মেখে এনেছি, খেয়ে নিন মা। মাকে শুধু সাবু দিলে হবে? বয়স্ক মানুষ, শরীরে জোর পাবেন কোথা থেকে? এই নিন মা, আমি আপনার জন্য নরম করে কই মাছের ঝোল আর ভাত রেঁধে এনেছি। আপনি আমার ঘরে এসে খাবেন, চলুন। এ কি, তোদের হঠাৎ কি হলো বৌমা? কালও তো তোরা দুবেলা ভাতের খোঁটা দিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিতে চাইছিলি, আজ হঠাৎ এত আদর? ওসব পুরনো কথা ভুলে যান মা, আমাদের ক্ষমা করে দিন মা। আমরা ছেলে মানুষ, সংসারে অভাব দেখে অমন বলে ফেলেছিলাম। রাগের মাথায় কখন কি বলে ফেলেছি তা কি মনে রাখতে আছে? ভুল তো মানুষেরই হয়। আপনি আমাদের মা। দিদি ঠিকই বলেছে মা, আপনি আমাদের উপর রাগ করে থাকবেন না। আপনার ছেলে এখন ভালো আয় করছে, কাল থেকে রান্না আমিই করে দেব। ছেলের বউদের হঠাৎ এই পরিবর্তন সবিতা দেবী বুঝতে পারলেন না। তার সরল মন ভাবল হয়তো সত্যিই বৌমাদের সুমতি ফিরেছে। সম্পত্তির এই মিথ্যে লোভের কথা না জেনেই তিনি তাদের উজাড় করে ভালোবাসা দিতে লাগলেন। সম্পত্তির লোভে মালতী আর রূপা মুখে মথো মেখে থাকলেও সবিতা দেবীর ভালোবাসা ছিল একেবারে নিখাত। একদিন দুপুরে মালতীকে একা দাওয়ায় মন খারাপ করে বসে থাকতে দেখে সবিতা দেবী মালতীর কাছে গেলেন। কি হয়েছে বৌমা, তুই মন খারাপ করে বসে আছিস কেন মা? তোর শরীরটা কি খারাপ? আর বলবেন না মা, আজ ঘরে চাল একেবারে বাড়ন্ত। পল্টুকে আর ওর বাবাকে কোনো রকমে খাইয়েছি, কিন্তু আমার ভাগে আর এক মুঠো ভাতও জোটেনি। ও কি কথা, তা আমাকে আগে বলবি তো মা। পেটে খিদে নিয়ে কি কেউ বসে থাকে? হেই নে, আমার থালার ভাতটা তুই খেয়ে নে। এ কি মা, আপনি খাবেন না? আপনি তো কাল রাতেও কিছু খাননি।
আরে আমি তো বুড়ো মানুষ, একবেলা না খেলে আমার কিচ্ছু হবে না। তুই ঘরের বউ, দিনরাত খাটুনি খাটছিস, তুই খেয়ে নে মা। মালতী সেদিন নিজের স্বার্থের কথা ভেবে শাশুড়ির খাবারটাই খেয়ে নিল। এর কয়েকদিন পর হঠাৎ করেই ছোট বউ রূপার খুব ধুম জ্বর হলো। জ্বরে রূপা বিছানায় একেবারে অজ্ঞান হয়ে পড়ে রইল। সবিতা দেবী নিজের বয়সের আর কোমরের ব্যথার তোয়াক্কা না করে রাত জেগে রূপার মাথার কাছে বসে রইলেন। মা, আপনি সারা রাত ধরে আমার মাথার কাছে বসে আছেন, আপনার তো কোমরে খুব ব্যথা করবে গো। আপনি এবার গিয়ে একটু শুয়ে পড়ুন মা। তুই চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকতো, বেশি কথা বলিস না। আমি তোর মাথায় জলপটি দিয়ে দিই। নিজের মেয়ে এমন জ্বরে ধুকবে, আর কোনো মা কি শান্তিতে ঘুমিয়ে থাকতে পারে? সম্পত্তির লোভে বৌমারা যে মিথ্যে ভালোবাসার অভিনয় শুরু করেছিল, সবিতা দেবী তার নিঃস্বার্থ আর অকৃত্রিম মাতৃস্নেহ দিয়ে সেই অভিনয়কেই যেন সত্যিকারের ভালোবাসায় ভরিয়ে তুললেন। সবিতা দেবী যখন নিজের সর্বস্ব দিয়ে বৌমাদের ভালোবাসছেন, ঠিক তখনই একদিন ভবতোষের কানে আসল সত্যিটা পৌঁছাল। জমির একটা দরকারে সদরের রেজিস্ট্রি অফিসে গিয়ে সে জানতে পারল নিবারণ উকিল ডাহা মিথ্যে কথা বলেছিলেন। হরিমোহনবাবু কোনো সম্পত্তিই মায়ের নামে লিখে যাননি। রাগে ফুঁসতে ফুঁসতে ভবতোষ বাড়ি ফিরে এলো। মালতী, সন্তোষ, রূপা, সবাই এক্ষুনি আয়। আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমরা বড্ড ঠকে গেছি রে। কি বলছো তুমি? কিসে ঠকে গেছি? এমন হাঁপাচ্ছ কেন গো? ওই নিবারণ উকিল আমাদের ডাহা মিথ্যে কথা বলেছে। বাবার কোনো জমি মায়ের নামে নেই, সব আগের মতো বাবার নামেই আছে। ওমা, কি সর্বনাশ কথা! তাহলে এই যে এতদিন ধরে নিজের মুখের গ্রাস কেড়ে ওই বুড়িকে মাছ দুধ খাওয়ালাম, আমার রাতজাগার সেবা, সব জলে গেল। দাদা, আমার মনে হয় এটা মায়েরই কোনো শয়তানি চাল। মাই নিশ্চয়ই উকিলকে ধরে এই মিথ্যেটা বলিয়েছে, যাতে আমরা ওনাকে রাজরানীর মতো ভালো মন্দ খেতে দিই। ঠিক বলেছ ঠাকুরপো, ওনার বড্ড শয়তানি বুদ্ধি। আমার ভাগের ভাত উনি কেমন গপ করে খেয়ে নিলেন। ওনাকে আর এক মুহূর্ত এই বাড়িতে রাখা যাবে না। কাল সকালেই ধার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করো। ঘাড় ধাক্কা দিয়ে বের করলে গ্রামের লোক আমাদেরই থুতু দেবে। তার চেয়ে কাল 10 ক্রোশ দূরে চণ্ডীপুরের মেলা বসবে। মাকে বলবো মেলা দেখাতে নিয়ে যাব। তারপর ওই মেলার ধারে ঘোর জঙ্গলে মাকে ফেলে রেখে চুপি চুপি চলে আসব, কেউ টেরও পাবে না। একদম ঠিক বলেছ বাদা, কালই ওনার শেষ দিন এই বাড়িতে। পরদিন সকালে ছেলেদের কথায় বিশ্বাস করে সবিতা দেবী চণ্ডীপুরের মেলা দেখার আশায় তৈরি হলেন। ভবতোষ মাকে নিয়ে মেলায় যাওয়ার নাম করে ঘোর জঙ্গলের এক নির্জন পথ ধরে হাঁটতে শুরু করল। বয়সের ভারে সবিতা দেবী এমনিতেই বেশিক্ষণ হাঁটতে পারেন না, তার উপর জঙ্গলের এমন এবড়ো খেবড়ো পথ। ও ভবতোষ, আর কত দূর রে বাবা? আমার যে আর পা চলছে না, হাঁটুটা বড্ড ব্যথা করছে রে। মেলার রাস্তা কি এই জঙ্গল দিয়ে? এই তো মা, আরেকটুখানি। এই জঙ্গলটা পার হলেই তো চণ্ডীপুরের মেলা। তুমি বড্ড হাঁপিয়ে গেছো, এক কাজ করো, তুমি ওই বড় শিমুল গাছটার তলায় একটু বসো, আমি সামনের দিকটা একটু দেখে আসি পথটা ঠিক আছে কিনা। জঙ্গলটা খুব ঘন মনে হচ্ছে, তাড়াতাড়ি ফিরে আসিস বাবা। হ্যাঁ হ্যাঁ, এই তো একটু সামনে থেকে দেখেই চলে আসব। তুমি একদম এখান থেকে নড়বে না, চুপচাপ বসে থাকো, আমি এক্ষুনি আসছি। এই বলে ভবতোষ মাকে সেই ঘোর জঙ্গলের ভেতর একা ফেলে রেখে চুপি চুপি বাড়ির দিকে পালিয়ে এলো। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এলো। চারদিক ঘুটঘুটে অন্ধকার, চারপাশের নাম না জানা পশু পাখির ডাকে জঙ্গলটা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। কিন্তু ভবতোষ আর ফিরে এলো না। সবিতা দেবী ভবতোষকে খুঁজতে লাগলেন। ভবতোষ, ও ভবতোষ, তুই কোথায় গেলি বাবা? এখানে যে বড্ড অন্ধকার হয়ে এলো, আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস না রে? অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও যখন ছেলের কোনো সারশব্দ মিলল না, তখন সবিতা দেবী আর পথ চিনতে পারলেন না। তিনি বুঝতে পারলেন পেটের ছেলে তাকে এই ঘোর জঙ্গলের শেয়াল কুকুরের মুখে ফেলে দিয়ে পালিয়েছে। হে ভগবান, এই দিন দেখার জন্যেই কি আমাকে বাঁচিয়ে রেখেছিলে? নিজের পেটের ছেলে আমাকে পশুর মুখে ফেলে দিয়ে চলে গেল। কি দোষ ছিল আমার? আমি এখন কোথায় যাব গো? মা জঙ্গলের ভেতর একা একা বসে কাঁদতে লাগলেন। হঠাৎ তিনি শুনলেন একটু দূরে কে যেন যন্ত্রণায় কোকাচ্ছে। কাছে গিয়ে দেখলেন একজন কাঠুরে পা পিছলে পড়ে গিয়ে পায়ে মারাত্মক চোট পেয়েছে। ওগো, কে আছো? আমাকে একটু বাঁচাও। উফ, কি ব্যথা! আমার পাটা বোধহয় আর রইল না। বাবা রে, তোর এ কি অবস্থা? তুই একদম চিন্তা করিস না, আমি দেখছি।
নিজের দুঃখ ভুলে সবিতা দেবী ছুটে গেলেন অচেনা মানুষটার কাছে। পাশের গাছপালার পাশ থেকে জড়িবুটি এনে লাগিয়ে দিলেন কাঠুরের পায়ে। তুই একটু সহ্য কর বাপ, এই জড়িবুটি লাগিয়ে দিয়েছি, একটু পরেই ঠিক হয়ে যাবে। তা তোর বাড়ি কোথায় রে বাবা? এই জঙ্গলের শেষ মাথাতেই আমার ভাঙা কুড়ে ঘর মা। আপনি না থাকলে আজ এই জঙ্গলের শেয়াল কুকুর আমাকে ছিঁড়ে খেত। আপনি আমার জীবন বাঁচালেন। কাঠুরের নাম মাধব, সে ছিল অনাথ। নিজের জন্ম দেওয়া ছেলে সম্পত্তির মিথ্যে লোভে যাকে এই ঘোর জঙ্গলে মৃত্যুর মুখে ফেলে দিয়ে গেল, সেই রত্নগর্ভা মা আজ এক অনাথ অচেনা কাঠুরেকে নতুন জীবন দিয়ে তার কুঁড়ে ঘরের দিকে এগিয়ে চললেন। ঘোর অন্ধকার জঙ্গল পেরিয়ে কাঠুরে মাধবের সাথে কোনো রকমে তার ভাঙা কুঁড়ে ঘরের সামনে এসে পৌঁছালেন সবিতা দেবী। কুঁড়ে ঘরের টিমটিমে লণ্ঠনের আলায় মাধবের স্ত্রী কুসুম দাওয়ায় বসে স্বামীর পথ চেয়ে কাঁদছিল। এত রাতে স্বামীকে এক অচেনা বৃদ্ধার সাথে ফিরতে দেখে কুসুম অবাক হল। ওগো, তোমারে কি অবস্থা? তোমার পায়ে কি হয়েছে? আর এই বয়স্ক মাই বা কে? আজ জঙ্গল থেকে কাঠ কেটে ফেরার পথে পা পিছলে আছড়ে পড়েছিলাম কুসুম। যন্ত্রণায় যখন আমার প্রাণ যায় যায় অবস্থা, তখন ভগবান এই মাকে আমার কাছে পাঠিয়েছিলেন। উনি ঠিক সময়ে জড়িবুটি আমার পায়ে না লাগিয়ে দিলে আজ ওই জঙ্গলের শেয়াল কুকুর আমাকে ছিঁড়ে খেত। মা, আপনি আজ আমার সিঁদুরের জোর বাঁচিয়ে গিয়েছেন মা। আপনি না থাকলে আজ আমার কি যে হতো। কিন্তু এত রাতে আপনি ওই ঘোর জঙ্গলে কি করছিলেন গো মা? আমার যে ওই জঙ্গল ছাড়া আর যাওয়ার কোনো জায়গা নেই রে মা। আমি যে এখন পথের ভিখারি। সে কি কথা? আপনার মতো এমন দয়াময়ী মাকে কে জঙ্গলে ফেলে রেখে যায়? আপনার ছেলে মেয়ে নেই? আছে রে বাপ, সব আছে। ভরা সংসার, নাতি, 2 পেটের ছেলে, বৌমা, সব আছে। কিন্তু এই সম্পত্তির লোভে আমার বড় ছেলে মেলা দেখার নাম করে আজ আমাকে ওই পশুদের মুখে ফেলে দিয়ে পালিয়েছে রে বাবা। আমি যে তাদের পথের কাঁটা হয়ে গেছিলাম। কি অমানুষ গো তারা! নিজের জন্মদাত্রী মাকে কেউ সম্পত্তির জন্য এভাবে ফেলে দেয়? মা, আপনি একদম কাঁদবেন না। আপনি আজ থেকে আমাদের সাথেই থাকবেন। আমাদের তো মা নেই, আজ থেকে আপনিই আমাদের মা। কুসুম একদম ঠিক বলেছে মা। আমরা গরিব কাঠুরে হতে পারি, আমাদের ঘরে মাছ মাংস জোটে না ঠিকই, কিন্তু জঙ্গল থেকে কাঠ বেচে আমি আপনাকে 2 মুঠো ভাত ঠিক এনে দেব মা। আপনাকে আর কোথাও যেতে হবে না। সেই থেকে সবিতা দেবী মাধব আর কুসুমের কাছেই থেকে গেলেন। ভাঙা কুঁড়েঘর হলেও সেখানে ভালোবাসার কোনো কমতি ছিল না। মাধব আর কুসুম তাদের নিজেদের মায়ের শূন্যতা সবিতা দেবীকে দিয়ে পূরণ করল, আর সবিতা দেবী পেলেন সত্যিকারের ভালোবাসার এক নতুন ঠিকানা। অন্যদিকে সবিতা দেবীকে জঙ্গলে ফেলে আসার পর কয়েকটা দিন কেটে গেছে। সম্পত্তির মিথ্যে লোভ আর অহংকারে ছেলেরা ভেবেছিল এবার তারা খুব শান্তিতে থাকবে, কিন্তু কর্মফল যে বড় নির্মম। একদিন দুপুরে মালতী খেতে বসেছে। সেদিন ঘরে চাল বাড়ন্ত। মালতী নিজের ভাতের থালাটার দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেল। তার চোখের সামনে ভেসে উঠল সেই দিনের কথা, যেদিন চাল বাড়ন্ত থাকায় সবিতা দেবী নিজের মুখের খাবারটুকু মালতীকে দিয়ে দিয়েছিলেন। আমরা এ কি করলাম মা? তোমার দিন ওই নিজের ভাগের ভাতের থালাটা আমার দিকে এগিয়ে দিয়েছিলে। তখন তো মা জানতেন না ওই উইলের মিথ্যে কথাগুলো। সম্পত্তির মিথ্যে লোভ তো আমাদের ছিল, মায়ের ভালোবাসায় তো কোনো খাত ছিল না। কি হয়েছে মালতী? ভাত খাচ্ছিস না কেন? কি করে খাবো গো? যে মা নিজের পেটের খিদে চেপে রেখে আমাকে খাইয়েছিল, সেই মাকে আমরা পশুর মুখে ফেলে দিয়ে এলাম। আমরা পশুর চেয়েও অধম গো। মালতীর কান্নায় ভবতোষ সেদিন থমকে গেল। বিবেকের দংশনে তারও বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। অন্যদিকে ছোট বউ রূপার অবস্থা আরও খারাপ। হঠাৎ করে রূপার ভীষণ ধুম জ্বর এসেছে। জ্বরের ঘোরে সে বিছানায় ছটফট করছে, কিন্তু তার শিয়রে বসে জলপটি দেওয়ার কেউ নেই। রূপার মনে পড়ে গেল শাশুড়ি মায়ের সেই রাত জাগা সেবার কথা। আমার যে বড্ড কষ্ট হচ্ছে গো। কি হয়েছে তোর রূপা? এত পুড়ছে কেন তোর গা? সন্তোষ, তাড়াতাড়ি একটু জল নিয়ে আয়। দিদি, আমরা বড্ড বড় পাপ করেছি দিদি। সেদিন এই জ্বরের ঘোরে মা সারা রাত নিজের কোমরের ব্যথা ভুলে আমার মাথায় জলপটি দিয়ে দিয়েছিলেন। মা তো সত্যিই আমাদের নিজের মেয়ের মতো ভালোবেসেছিলেন গো। আমরা কেন ওনাকে জঙ্গলে ফেলে এলাম? রূপা ঠিকই বলেছে দাদা। আমরা টাকার লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম। উকিলের মিথ্যে কথায় আমরা জন্মদাত্রী মায়ের ভালোবাসাকে সন্দেহ করলাম। ভগবান আমাদের কোনো দিন ক্ষমা করবেন না। ভাই সন্তোষ,
আমরা সত্যি খুব বড় ভুল করেছি রে। যে মা আমাদের ছোট থেকে এত কষ্ট করে মানুষ করল, আমরা সেই মায়ের বুড়ো বয়সে দুমুঠো ভাত জোগান দিতে পারলাম না। চল, আজ রাতেই আমরা তৈরি হই, কাল ভোর হতেই আমরা জঙ্গলে গিয়ে মাকে যেমন করে হোক খুঁজে আনব। অনুশোচনার আগুনে সেদিন 2 ভাই আর 2 বউয়ের অন্তরাত্মা পুড়ে ছাই হয়ে গেল। তারা বুঝতে পারল মায়ের ভালোবাসার কোনো দাম হয় না, আর তা কোনো সম্পত্তির পাল্লায় মাপা যায় না। সারা রাত তারা চোখের জল ফেলে ভোরের অপেক্ষায় বসে রইল মাকে জঙ্গল থেকে ফিরিয়ে আনার জন্য। ভোরের আলো ফুটতে না ফুটতেই ভবতোষ, সন্তোষ, মালতী আর রূপা হন্তদন্ত হয়ে জঙ্গলের দিকে ছুটল। চারদিক ঘন জঙ্গল, তার মাঝেই পাগলের মতো মাকে খুঁজতে লাগলো তারা। অনুশোচনায় তাদের বুক ফেটে যাচ্ছিল। মা, ও মা, তুমি কোথায় গো? আমাকে একবার সাড়া দাও মা। মা গো, আমরা বড্ড পাপ করেছি মা, তুমি কোথায় আছো? কাঁদতে কাঁদতে জঙ্গল তলপার করে খুঁজতে খুঁজতে তারা জঙ্গলের একেবারে শেষ প্রান্তে মাধবের ভাঙা কুটিরের সামনে এসে পৌঁছালো। সেখানে পৌঁছতেই তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। তারা দেখল সবিতা দেবী দাওয়ায় বসে হাসি মুখে কাঠুরে মাধবকে নিয়ে পরম স্নেহে ভাত খাচ্ছেন, আর কুসুম সযত্নে শাশুড়ির পাশে বসে আছে। এমন শান্তির সংসার দেখে চারজনেই থমকে দাঁড়ালো। মা, আমরা তোমায় নিতে এসেছি মা, আমাদের তুমি ক্ষমা করে দাও। আমরা টাকার লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম। মাগো, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আপনি আমাদের বাড়িতে ফিরে চলুন মা। আমরা আর কোনোদিন আপনাকে একবেলা ভাতের খোঁটা দেব না। আপনি আমাদের মাপ করে দিন মা। আমাদের মাপ করে দিন মা, আমরা আমাদের পাপ বুঝতে পেরেছি। ওই মিথ্যে সম্পত্তির লোভ আমাদের অন্ধ করে দিয়েছিল। জ্বরের ঘোরে আপনার ওই রাত জাগার সেবার কথা আমি ভুলতে পারছি না মা। চলুন মা আমাদের সাথে। কাঁদিস না, আমি তোদের জন্মদাত্রী মা। আমি কি নিজের পেটে ছেলে আর ঘরের বউদের ওপর চিরকাল রাগ করে থাকতে পারি? তোরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছিস, অনুতপ্ত হয়েছিস, এতেই আমার সব রাগ জল হয়ে গেছে। আমি তোদের মন থেকে ক্ষমা করে দিলাম। তাহলে আমাদের সাথে বাড়ি চলো মা, পল্টু তোমার জন্য বড্ড কাঁদছে। চলো, আমরা কথা দিচ্ছি আর কোনোদিন তোমার অযত্ন হতে দেব না। না রে ভবতোষ, তোদের আমি ক্ষমা করেছি ঠিকই, কিন্তু আমি আর ওই সংসারে ফিরে যাব না। কেন মা, আমাদের কি তুমি এখনো বিশ্বাস করতে পারছো না? আমরা আর কোনোদিন তোমার সাথে এমন অমানুষের মতো ব্যবহার করব না মা। বিশ্বাস অবিশ্বাসের কথা নয় রে সন্তোষ। তোদের নিজেদের ভরা সংসার আছে, তোদের ছেলে পুলে আছে, কিন্তু এই মাধব আর কুসুমের যে এই পৃথিবীতে আমার ছাড়া আর আপন বলতে কেউ নেই রে বাবা। তোদের সংসারে আমার বেঁচে থাকাটা ছিল একটা বোঝা, আর এখানে আমার বেঁচে থাকাটা ওদের কাছে আশীর্বাদ। ভাঙা হাড়িতে একবেলা জুটলেও এই কুঁড়ে ঘরে আমি যে নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি তা আমি আর ছাড়তে পারবো না বাবা। মা, আমরা যে সারা জীবন এই পাপের বোঝা বয়ে বেড়াবো, আপনি আমাদের সাথে না গেলে আমরা যে নিজেদের ক্ষমা করতে পারবো না মা। আমাকে মাপ কর মা, আমি আমার এই কাঠুরে ছেলেকে ফেলে যে কোথাও যেতে পারবো না। তোরা পল্টুকে মানুষের মতো মানুষ করিস, তাহলেই আমার শান্তি। তোরা এবার নিজেদের বাড়ি ফিরে যা বাবা, আমি এখানেই খুব শান্তিতে আছি। দাদাবাবুরা, আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। আপনারা মায়ের পেটের ছেলে হতে পারেন, কিন্তু ভগবান ওনাকে আমার হাতে তুলে দিয়েছেন। মা যতদিন বাঁচবেন আমি নিজের মাথায় করে ওনাকে আগলে রাখব। আপন ছেলেরা আর বৌমারা শত চেষ্টা করেও হাজার চোখের জল ফেলেও মাকে আর নিজেদের সংসারে ফিরিয়ে নিয়ে যেতে পারল না। সবিতা দেবী একজন সত্যিকারের মায়ের মতোই সন্তানদের ক্ষমা করে দিচ্ছেন ঠিকই, কিন্তু তার শেষ বয়সের ঠিকানা হিসেবে ওই অনাথ মাধবের কুটিরকেই বেছে নিলেন। মায়ের আসল ঠিকানা কোনো ইট পাথরের প্রাসাদে নয়, বরং সেই হৃদয়ে যেখানে নিঃস্বার্থ ভালোবাসা থাকে। বন্ধুরা, তোমরাও কি চাও আমাদের গপ্পর চরিত্রগুলো তোমাদের নামেই হোক? তাহলে চটপট কমেন্টে জানাও আজকের গপ্পটা কেমন লাগলো, আর সাথে নিজের নামটা লিখে দিও। কে জানে, হয়তো তুমিই হতে পারো আমাদের পরের গপ্পের মেন ক্যারেক্টার। আর এই গপ্পটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার নামের গপ্পগুলো খুব সহজেই দেখতে পাও। টাটা।